প্রিয় দর্শক, বাংলাদেশ এক ক্রুশিয়াল মুভমেন্টে দাঁড়িয়ে আছে। বাংলাদেশে এখন রাজনীতি তার সঠিক পথ বা গন্তব্য হারিয়ে ভুল পথে এগুচ্ছে। আমাদের আমাদের একজন জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন, চলুন একটু সেখান থেকে দেখে আসি আসলে আমাদের ইলিয়াস হোসেন কি বলেছেন। এক নজর আসুন আমরা দেখে আসি। সামনে যদি মেয়র ইলেকশন হয়, কোন নির্বাচিত সরকার হলে সেইভাবেও তার যাওয়ার সুযোগ আছে, কিন্তু তাকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মাসুম মাহবুব। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। প্রিয় দর্শক, বাংলাদেশ এক ক্রুশিয়াল মুভমেন্টে দাঁড়িয়ে আছে। বাংলাদেশে এখন রাজনীতি তার সঠিক পথ বা গন্তব্য হারিয়ে ভুল পথে এগুচ্ছে, এমনটি নেটিজেনরা মনে করছে। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে প্রফেসর ইউনূসের উপর চাপ আসতে শুরু করছে এবং প্রফেসর ইউনূস যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছেন তখন তার অর্গানগুলো ঠিক মতো কাজ করছে না, তাকে সহযোগিতা করছে না, তাকে ব্যর্থ করার জন্য বিভিন্ন মহল চেষ্টা করছে। এইরকম তথ্য ইতিমধ্যে বিভিন্ন ফোরাম থেকে আসতে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি আমাদের বেশ কয়েকজন সাংবাদিক যারা গঠনমূলক সমালোচনা করেন কিংবা সত্যিকার অর্থে দেশপ্রেমিক, তারাও বিভিন্ন ব্যক্তির উপর আঙুল তুলেছেন ষড়যন্ত্রে। আবার পাশাপাশি আমরা দেখলাম ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ অঞ্চলের মেয়র বা প্রশাসক, এই দুটো পদ নিয়ে লড়াই চলছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের মধ্যে। শেষ পর্যন্ত হাইকোর্ট রিট খারিজ করে দেয় আমাদের ইশরাক হোসেনের শপথে আর কোনো বাধা নেই এমন তথ্য এসছে। পাশাপাশি এটিও আসছে ইশরাক হোসেন শিগগিরই শপথ নিতে পারছে না, তার সামনে আরো বাধার দেয়াল আছে। সবকিছু মিলে বাংলাদেশ কোথায় যাচ্ছে, কোন দিকে যাবে, চলুন সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আপনাদের জানাবো। প্রিয় দর্শক, 54 বছরও একটি দলকে খুঁজে পেলাম না যাদের হাতে দেশটাকে তুলে দিয়ে আমরা একটু শান্তিতে ঘুমোতে পারবো। আস্থা রাখার মতো একজন নেতাকেও খুঁজে পেলাম না যারা দুর্নীতি লুটপাট বন্ধ করে দেশটাকে সোজা পথে পরিচালিত করবেন। পেয়েছিলাম এমন একজনকে, তিনি আমাদের জিয়াউর রহমান, কিন্তু তাকেও অকালে আমরা হারিয়েছি। আজ 54 বছর পর মনে হচ্ছে আমরা 54,000 মাইল পেছনে চলে গেছি, কিন্তু আমরা দেখছি পৃথিবী এগিয়ে গেছে 54 লক্ষ মাইল সামনে। 18-20 কোটি মানুষ আছে এই দেশে, কিন্তু একজনও কি দেশ প্রেমিক নেই? এই দেশ প্রতি সেকেন্ডে একজন রাজনীতিকের জন্ম দেয়। পাড়ার মহল্লায় মূর্খ বেয়াদব গুন্ডা মাদক সেবী মাদক বিক্রেতারা এখন আমাদের নেতা। তাদের পেছনে আমাদের স্লোগান তুলতে হয়, তাদের পেছনে ঘুরছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের মেধাবী আমলা, পুলিশ, সেনাবাহিনী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিচারক, সবাই। আমাদের তরুণ বিজ্ঞানীরা সৃষ্টি কিংবা উদ্ভাবন বাদ দিয়ে তারা শর্টকাটে এখন বড়লোক হতে অর্থের পেছনে ছুটছে। আমাদের মেধাবী ছাত্ররা দেশের চেহারা না পাল্টে নিজের ভাগ্য পাল্টাতে ব্যস্ত। পাড়ার দোকানি যে চা বিক্রি করে সেখান থেকে যে রাজনীতিটা শুরু হয় সেটা বঙ্গভবন কিংবা গণভবনেও চর্চা হয়। এই দেশে মেধার চর্চা হচ্ছে না। যে দেশে সকাল হলেই মসজিদ বা মক্তব থেকে কোরআনের আয়াত ভেসে আসতো, সেই দেশে এখন রাজনীতির গালি গালাজ চর্চা হয়। প্রিয় দর্শক, সেই দেশটিতে এখন আমরা বসবাস করছি। এটি আজকে আমার ফেসবুকের একটি পোস্ট ছিল, আমি যেটি আপনাদের একটু হলেও পড়ে শোনালাম। প্রথমে আমরা আসছি ইশরাক হোসেনের মামলা ইস্যুতে, তারপর আমরা চলে যাব প্রফেসর ইউনূস মানে আমাদের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, দুঃখিত, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ থেকে বিদায় নিচ্ছেন এই প্রসঙ্গে। প্রথমে আমরা যে খবরটি পেলাম সেটি হলো আজকে হাইকোর্টে যে আবেদনটি করা হয়েছিল ঢাকার দক্ষিণের একজন সিটিজেন, তিনি ইশরাকের শপথের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছিলেন, রিট করেছিলেন এবং সেটি খারিজ করে দিয়েছে আমাদের হাইকোর্টের দুজন বিচারপতি।
এরপর আমরা দেখলাম সেই আবেদনকারীর পক্ষে তার আইনজীবী সরাসরি গণমাধ্যমে কিছু বক্তব্য তুলে ধরেছেন। সেখানে বলেছেন এ রায়টির পক্ষপাতদুষ্ট হয়েছে কারণ বার কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট বা ইশরাকের পক্ষে যারা এই আইনজীবীরা ছিলেন তাদের পক্ষ থেকে বিচারকদের হুমকি দেওয়া হয়েছে, বলা হয়েছে যদি ইশরাকের পক্ষে রায় না আসে তবে তাদেরকে আর বিচারকের চেয়ারে বসতে দেওয়া হবে না। এই বিষয়টা কতটুকু সত্য কি মিথ্যে, চলুন আমরা তার মুখ থেকে এক নজর শুনে আসি। আদালত তাদের আসন গ্রহণ করেন এবং এই মামলাটি শুনানি আদেশের জন্য উত্তোলন করা হয়। তখন মহামান্য আদালত তাদের একটি অভিব্যক্তি ব্যক্ত করেছিলেন যে তারা সংক্ষিপ্ত সময়ের জন্য একটি রুল দিতে চান এবং সেই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য তারা একটি স্ট্যাটাস কো অর্থাৎ স্থিতাবস্থা আদেশ দিতে চান। এবং আপনারাও অনেকে গতকালকে আদালতে উপস্থিত ছিলেন, অনেক বিজ্ঞ আইনজীবীও ছিলেন, কিন্তু এরপরে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা আপনারা নিজেরাও প্রত্যক্ষ করেছেন। সেখানে জনাব ইশরাক হোসেনের পক্ষে যে আইনজীবীরা ছিলেন তারা সেখানে তখন আদালতকে এক ধরনের আনডিউ প্রেশার দেওয়ার একটা চেষ্টা করেছেন। এবং আজকে যখন আদালতে আদেশের জন্য দিন ধার্য ছিল, আদালত শুরুতে উঠেই তারা জনাব যিনি বারের সভাপতি ছিলেন তাকে ডেকে নিয়েছেন এবং ডেকে নিয়ে যিনি এই বেঞ্চের কনিষ্ঠতম বিচারপতি ছিলেন, বিচারপতি জনাব দেবাশিস রায় চৌধুরী, তিনি সরাসরি বারের সভাপতিকে ডেকে বলেছেন যে গতকালকে তারা কোর্ট থেকে নেমে যাওয়ার সময় বারের সভাপতি যাকে রিপ্রেজেন্ট করছিলেন তাদের সাইড থেকে এমন একটি বাজে আলাপ করা হয়েছে যেটা একটা ভীতি সঞ্চারের মতো অবস্থা তৈরি হয়। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এই মামলায় যদি রুল দেয়া হয় তাহলে কোর্টে আর বসতে দিব না। কোর্ট আজকে আদেশ দেওয়ার শুরুতেই এই বিষয়ের অবতারণা করেছেন, যে বিষয়টি আপনারাও লক্ষ্য করেছেন। এরপরে কোর্ট আজকে ডিটেইল তাদের লিখিত অর্ডার সেটি পাস করেছেন এবং অর্ডার পাস করে শুধুমাত্র লুকাস স্ট্যান্ডি গ্রাউন্ডে এই আজকের রিটটি খারিজ করেছেন বলে কোর্ট অভিমত ব্যক্ত করেছেন। আমরা ইতিমধ্যে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেছি। আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। এটি হচ্ছে আমাদের অভিমত। দর্শক, আমি এই আইনজীবীর বক্তব্যে যেটা বুঝতে পারলাম, ইশরাক শিগগিরই শপথ নিতে পারছে না, যদিও উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী 26 তারিখের মধ্যে শপথ নিতে হবে, কিন্তু আজকের মধ্যেই যে হাইকোর্ট রায় দিয়েছে সেই রায়ের কপি বা নকল তুলে এটা উচ্চ আদালতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এটি আপিল করা হচ্ছে, যাতে ইশরাকের শপথ বিষয়ে যে রায়টি এসছে এটি স্থগিত করা হয়। তার মানে এইটুকু বলতে পারি শিগগিরই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন শপথ নিতে পারছেন না। এটি আরেকটি আইনি বাধার মুখে পড়ল। অর্থাৎ এক বাক্যে বলতে পারি যে বড় ফ্রেমে এখন লড়াই শুরু হয়ে গেছে। একদিকে বিএনপি, একদিকে অন্তর্বর্তীকালীন সরকার। শেষ পর্যন্ত এই ম্যাচে কে জিতবে? একটা জিনিস ভালো লেগেছে যে শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে শেখ হাসিনা তার ঘর থেকে বা অফিস থেকে যেই রায় লিখে দিতেন আমাদের বিচারকরা তাই বলতেন, কিন্তু প্রফেসর ইউনূসের আমলে এটি আমরা খেয়াল করলাম যে প্রফেসর ইউনূসের সরকারের বিরুদ্ধে রায় যেতে পারে। কিন্তু এটি বিএনপির আমলে বা অন্যান্য কোনো দল যদি ক্ষমতা আসে, আমার মনে হয় যে এই সিস্টেমটা থাকবে না, হয়তো এটা আবার পরিবর্তন হয়ে যাবে। আর দ্বিতীয়ত, বিচারকরা যে কথাটি বললেন যে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, এটা অনেক বড় গর্হিত অপরাধ। আমি মনে করি এই বিষয়টিকে খুব জোরে সোরে যারা এই কাজের সাথে সম্পৃক্ত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা জরুরি। এখন আপনারা এই বক্তব্যে যেটা বুঝলেন সেটি হলো ইশরাক হোসেন হাইকোর্টে তার যে মামলাটি ছিল এটি খারিজ হয়ে গেছে, তাকে শপথ না দেওয়ার ব্যাপারে। এখন তারা আবার যাবেন উচ্চ আদালতে, সেখানে তারা আপিল করবেন। আজকের মধ্যে আপিল করার কথা, আজকে না হলেও আগামী রবিবার আপিল হবে। পরবর্তী আপিল ডিভিশন কি সিদ্ধান্ত নেয় তার উপর ইশরাকের ভাগ্য ঝুলে গেছে, এই বিষয়টি আপনারা ক্লিয়ার। কিন্তু এটার সঙ্গে আরো দুটো বিষয় আছে। ইশরাক হোসেন দুটো বিষয় তুলেছেন। এক, যদি আদালতের রায় তার পক্ষে আসে তারপরও তারা অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন তাদের পদত্যাগের দাবিতে। আজকে মৎস্য ভবন, কাকরাইল সহ
ঢাকার এই গুরুত্বপূর্ণ জোনগুলোতে ইশরাকপন্থীরা বা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করছেন, তারা সমাবেশ করছেন, রাস্তা বন্ধ করে দিয়ে তারা সেখানে স্লোগান তুলছেন এই দুই উপদেষ্টার বিরুদ্ধে। এবং ইশরাক হোসেনের পক্ষ থেকে বলা হচ্ছে এই দুই উপদেষ্টা তাদের শপথ ভঙ্গ করেছেন এবং তারা নির্দলীয় সেজেও তারা এনসিপির পক্ষে কাজ করছেন এবং দ্রুত তাদের পদত্যাগ করতে হবে। যতক্ষণ তারা পদত্যাগ না করবেন এই আন্দোলন অব্যাহত থাকবে। ইতিমধ্যে সার্জিস আলম তার ফেসবুক পেজের পোস্টে লিখেছেন, যদি মফ করে হাইকোর্টের রায় পরিবর্তন করা যায় তাহলে এই হাইকোর্ট দিয়ে কি হবে, এরকম একটি কথা লিখেছেন। অর্থাৎ বিএনপি যে আন্দোলনটা করছে এটাকে সার্জিস আলম বলছেন এটি মফ, এবং এই মফের মাধ্যমে এই রায় পরিবর্তন করা হয়েছে। ঠিক এই বিষয়টি সার্জিস আলমের পোস্টে বোঝা গেছে। আবার আমরা গতকালকে দেখেছি আমাদের ছাত্ররা তারা নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়েছিলেন এবং আমরা ড্রোন ফুটেজ বা বিভিন্ন টেলিভিশনের ফুটেজে দেখলাম হাতে গোনা অল্প কিছু ছাত্র সেখানে উপস্থিত হয়েছে। একটি বিষয় প্রতীয়মান হয়েছে যে গত 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে লক্ষ লক্ষ ছাত্ররা আমাদের এই ছাত্রদের আহ্বানে রাস্তায় নেমে এসছে, আজ তাদের ডাকে কেউ আসছে না। তার অনেকগুলো কারণ আছে, তার অনেকগুলো ব্যাখ্যা বা কারণ আছে। এক, যখন এই ছাত্ররা হঠাৎ করে নিজেকে একটু বড় কিছু ভাবতে শুরু করেছে, আমাদের প্রিয় সার্জিসরা যখন নিজেরা দায়ের চেয়ে বলে না, দায়ের চেয়ে আসারি বড় একটা কথা আছে না, তো পাটার চেয়ে পুতা বড়, এরকম কিছু কথা আছে। তারা হঠাৎ করে এই জনপ্রিয়তা আসলে সহ্য করতে পারছিল না। তাদের মধ্যে এমন একটা ভাব তৈরি হয়ে গেছে যে তারা দেশের মন্ত্রী এমপি হয়ে গেছে এবং তারা এটা ভাবতেও শুরু করেছিল। রীতিমতো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করেছিল। মানে তারা নিজেদের প্রয়োজনের একটা ক্যাটাগরি তৈরি করেছে যে আমাকে অমুক অমুক প্রয়োজন, অমুকের বাইরে কাউকে আমরা তোয়াক্কাই করবো না, এমন একটা ব্যাপার তৈরি করেছে। মানে যার মাথার তেল আছে তাদের মাথায় তেল দিচ্ছে, যাদের মাথার তেল নেই তাদেরকে ছুঁয়ে দেখছে না, এরকম একটা অবস্থা। তো আজকে তারা বুঝতে পেরেছে যে তাদের জুলাই অভ্যুত্থানের যে বিপ্লবীরা, আমাদের জীবন্ত কিংবদন্তিরা, তারা ক্রমান্বয়ে পচে গেছে, তাদের জনপ্রিয়তা হারিয়ে গেছে, গ্রহণযোগ্যতা ক্রমান্বয়ে তাদের কমে গেছে। তাদের পেছনে বিএনপি বা জামাত না থাকলে তারা যে শূন্য, এটা আবারও প্রমাণ হয়েছে গতকালকে আগারগাঁওতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে আমরা সেটা দেখলাম। এতদিন তাদের পেছনে বিএনপি বা জামাত উপস্থিত থাকায় সবসময় মনে হচ্ছে তাদের অনেক জনপ্রিয়তা, তাদের ডাকে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়। আজকে বিএনপি তো নাই, জামাতও তাদের পাশ থেকে সরে গেছে, কারণ এরাই প্রশ্ন তুলেছিল জামাত 71 বিরোধী, পাকিস্তান পন্থা, আবার এরাই জিয়াউর রহমানকে কটাক্ষ করছে, এরাই বিএনপিকে কটাক্ষ করছে। আজকে তারা তাদের পরিণতি দেখতে পাচ্ছে নিজের চোখে। আমার কেন যেন মনে হয় সারা বাংলাদেশের এনসিপি সকল ভোটারকে এক করলেও তারা একটি আসনে বিজয় লাভ করতে পারবে না। হয়তো আমার এই কথাটি শুনলে হাসনাত, সার্জিস বা নাহিদদের কষ্ট লাগবে যে মাসুম ভাই, আমাদের বড় ভাই এই কথাটা কি বললেন। আপনাদেরকে আমরা চোখের যে একটা কালো পর্দা পড়েছে এটা খুলে দিতে চাই। আপনাদের যে কথাগুলো, আপনাদের এই কথাগুলো জুলাই অভ্যুত্থানের বিপ্লবীদের কথা না। আপনারা এখন যে কথাগুলো বলছেন জাতিকে বিভক্ত করার জন্য বলছেন, এখান থেকে ফিরতে হবে। যদি আপনাদের পেছনে যেটা বললাম জামাত কিংবা বিএনপি না দাঁড়ায়, আপনাদের অস্তিত্ব থাকবে না। আগামী দিন আপনারা, এখন পর্যন্ত অনেকে মনে করছে বলে আপনারা 200-400 লোক পাচ্ছেন, আগামী কয়েক মাসের মধ্যে আপনারা নিজেরা নেতা থাকবেন, কিন্তু পেছনে আপনার পরিবারে 4-5 সদস্য ছাড়া আর কাউকে পাবেন না। ইভেন আপনার পরিবারে 5 জন সদস্য থাকলে 2 জন, একজন বিএনপি থাকবে, একজন জামাতে থাকবে, পিঠ বাঁচানোর জন্য, মানে আপনাদের পিঠ বাঁচানোর জন্য তারা সেফ পয়েন্টে থাকবে। হয়তো বাকি 3 জন আপনাদের পিছনে ঘুরবে, এরাই হবে আপনাদের নেতা কর্মী। এই দেশের জনগণ আপনাদের উপর ভরসা রেখেছিল, কিন্তু আপনারা সেই ভরসার জায়গাটাকে ধরে রাখতে পারেননি। আপনারা আপনাদের মাহফুজ আলম, তার উপর বোতল মারলে সরাসরি সে নির্দেশ দেয় অমুক ছাত্রদেরকে বের করে দেন, অমুক আমাকে মেরেছে, প্রমাণ, তথ্য প্রমাণ ছাড়া। এই যে আপনাদের অতিমাত্রায় বড় হওয়া বা আপনাদেরকে নিজেদের অহংকারী করে ফেলা বা নিজেকে একটা ভিন্ন কিছু ভাবা, এটা আপনাদের কতটুকু ক্ষতি করেছে বুঝতে পারবেন। তবে আমার কেন যেন মনে হয় এনসিপি হয়তো আগামী দিনে রাজনীতি করবে না, কারণ তারা যে পরিমাণ টাকা পয়সার মালিক হয়ে গেছে, এই টাকাগুলো নিয়ে তারা সব দেশের বাইরে চলে যাবে, অজস্র টাকার মালিক হয়ে গেছে। তো এখানে একটা সমস্যা হলো কি, বিএনপি আর এনসিপির মধ্যে বিরোধটা কেন আমি একটু বলি। বিএনপির নেতা কর্মীরা সারা দেশে তো মোটামুটি টেম্পো স্ট্যান্ড খুলে বসছে। আমার দল তো নিজে বলতে ভালো লাগে আর কি, আমার দল
চাঁদাবাজির দিকে মোটামুটি এখন মহা উৎসব চলছে, কিন্তু নেতারা যারা মন্ত্রী হলে একটা পতাকা পেতেন, একটা গাড়ি পেতেন, হ্যাঁ, বড় বড় প্রকল্প নিয়ে বড় বড় অর্থ ভাগ বাটোয়ারা করতে পারতেন, তো নেতারা আসলে একটু হতাশ। সারা দেশের মাঝারি সাইজের নেতারা তো কামাই করতেছেন চাঁদাবাজি করে, কিন্তু নেতারা যারা এমপি মন্ত্রী হবেন তারা পারছেন না, কারণ তারা নির্বাচন করতেছে। আর যেহেতু এনসিপি কোনো দল ছিল না, হঠাৎ করে বিপ্লব করে তারাও আবার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, তাদের সমন্বয়করা অনেক টাকার মালিক হয়ে যাচ্ছেন। সবাই না, আবার বলছি সবাই না, এর মধ্যে কিছু ভালো আছে। কেউ বিএনপি আসলে আর সহ্য হচ্ছে না, কারণ বিএনপি আওয়ামী লীগ মনে করে এই দেশটাকে তারাই লুটবে সারা জীবন, 5 বছর এরা। মাঝখান দিয়ে এই গত 8-9 মাসে আবার এনসিপি ঢুকে যাওয়ায় তাদের ভাগটা কমে যাচ্ছে, তাই তারা একটু হতাশ। আর জামাত যেহেতু লুটপাট করে না, তারা একটু আদর্শিক রাজনীতি করে, জামাত চিন্তা করতেছে ওরা দুজন কামড়াকামড়ি করুক, আমাদের ভোট পারুক, আগামী নির্বাচনের জন্য আমাদের সিল মারা লোকটা বেড়ে যায়, এরা কামড়াকামড়ি করুক। তো এতদিন এনসিপি কে পেছন থেকে লোকবল সাপোর্ট দিয়েছিল জামাত শিবির, তো জামাত শিবির সরে গেছে মাহফুজ বা নাহিদদের বক্তব্যের কারণে। এখন তারা একটা কর্মসূচি দিয়ে ভেউ ভেউ করতেছে, কিন্তু তারা বুঝতেছে তাদের অবস্থা কোথায়। আগামী দিনে তারা আরো বুঝবে। ধরেন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই রায়গুলো বিচারকরা কখন একটু মোটিভেশন হয় বা একটু মানে পার্সিয়াল হয় জানেন, যখন কেউ বুঝতে পারে আগামী দিন ওই দলটা ক্ষমতায় আসবে, তখন বিচারক চিন্তা করে কোন রায় দিয়ে কোন বিপদে পড়ি। অতএব আগামী দিনে যারা চেয়ারে বসবে তাদের পক্ষেই আমার আনুগত্যটা প্রকাশ করি। এরকম হতে পারে, আমি বলছি না যে এরকম রায় বাংলাদেশে বিচারকরা দিচ্ছে, আমি আবার আদালত অবমাননার মামলা খেতে রাজি না, বাকিটা আপনারা বুঝিয়ে নেবেন। আমার বিশ্বাস এটি হয় নাই, এটি আমাদের আদালত করবেন না, কিন্তু হতে পারে এরকম হয়। পুলিশ প্রশাসন চিন্তা করে কাদের পক্ষে গেলে আগামী দিনে আমাদের চাকরি বা পদোন্নতি ঠিক থাকবে। এতদিন তারা মনে করছে এনসিপির পক্ষে থাকলে, যখন এনসিপির পেছনে লোক নেই, আগামী দিনে এনসিপির অবস্থা করুণ হয়ে যাবে। এখন এনসিপি বুঝতে পারছে তারা বড় রকম আইনকে চিপায় আছে। তো সবকিছু মিলে যে বিষয়টি তৈরি হয়েছে, ইশরাক হোসেনের এই বিজয় বিএনপির বিজয়, ইশরাকের বিজয় আমি বলতে পারি অন্তর্বর্তীকালীন সরকারের পরাজয়। এবং এটি কেবল আসিফ মাহমুদ সজীব ভুইয়া নয়, এটি প্রফেসর ইউনূসের জন্য একটি লজ্জার হয়ে থাকবে বা লজ্জার কারণ হবে। কারণ প্রফেসর ইউনূস এমন একটি উপদেষ্টা মন্ডলীকে নিয়ে কাজ করছেন যে ইউনূসকে বাদ দিলে বাকি একটি লোককেও, দুই একজন ছাড়া, সবার কথা বলবো না, 2-1 জন ছাড়া বাকি একটি লোককেও আমার কেন যেন এই রাষ্ট্র চালাবার মন্ত্রী বা উপদেষ্টা যোগ্য বলে মনে হয় না। এরা প্রত্যেকে ব্যক্তিগত আখের গুছাচ্ছেন। আসিফ নজরুল বর্তমানে 2টা নৌকায় আছেন, তিনি অন্তর্বর্তীকালীন সরকারেও আছেন, আবার বিএনপিরও পারপাস সাব করছেন, যাতে আগামী দিনে তার অবৈধ টাকাগুলো রক্ষা করতে পারেন। তিনি যে কামিয়েছেন সেই টাকাগুলো রক্ষা করতে গেলে আগামী দিন বিএনপিকে লাগবে তার। তো সবকিছু মিলে ইশরাক হোসেনের দল এখন 2 জন উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন করছে। আমরা দেখতে চাই এই আন্দোলন কতক্ষণ চলবে, আবার দেখতে চাই এই দাবিতে 2 জন ছাত্রদের বিদায় ঘটে কিনা, অথবা আগামী দিনে বিএনপি যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে তখন কতজন নিরপেক্ষ লোককে তারা বসাতে পারে। সব বিষয়গুলো আমরা বিবেচনা করব। তবে একটি বিষয় ক্লিয়ার হয়ে গেছে, বিএনপির পরবর্তী স্টেপ হতে যাচ্ছে প্রফেসর ইউনূস। আমাদের বুদ্ধিজীবী মহল, সুশীলরা বলছেন বিএনপি এই 2 উপদেষ্টার পদত্যাগের দাবি এই জন্যই করেছে যাতে তারা নেক্সট টার্গেটটা প্রফেসর ইউনূসের ব্যাপারে করতে পারে। ইউনূস যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেন, সেক্ষেত্রে বিএনপির টার্গেট হবে ইউনূস হটাও আন্দোলন। আর এখানে যদি 2 উপদেষ্টার পদত্যাগ হয়ে যায়, ইউনূসের মোরালিটি বা তার নৈতিক জায়গাটা দুর্বল হয়ে যাবে। সবকিছু মিলে এখন রাষ্ট্র একটা ক্রুশিয়াল মুভমেন্টে দাঁড়িয়ে আছে। দর্শক, দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো আমাদের একজন জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন, তিনি গতকালকে তার লাইভ ভিডিওতে একটি বক্তব্য রেখেছেন। সেখানে আমাদের একজন কি বলবো দেশপ্রেমিক সেনা অফিসার ওয়াকারুজ্জামানকে নিয়ে তিনি বেশ কিছু তথ্য উপস্থাপন করেছেন। আমরা চলুন একটু সেখান থেকে দেখে আসি আসলে আমাদের ইলিয়াস হোসেন কি বলেছেন। এক নজর আসুন আমরা দেখে আসি। সামনে যদি মেয়র ইলেকশন হয়, কোন নির্বাচিত সরকার হলে সেইভাবেও তার যাওয়ার সুযোগ আছে, কিন্তু তাকে উস্কে দিয়ে তারপরে আসিফ মাহমুদের বিরুদ্ধে লাগানো হয়েছে। এই জায়গায় একটা বড় ভূমিকা পালন করেছে আসিফ নজরুল। আমি অনেক কিছু আপনাদেরকে কার কার সাথে কথা হয়েছে সেগুলো উল্লেখ করছি না, তবে এইটুকু আমি আমার তাদের সাথে কথা বলে যেটা দেখেছি যে আসিফ নজরুল 2 দিকে ঢোলের
তিনি বাড়ি দিয়েছেন। এই পক্ষকে উত্তেজিত করেছেন, এই পক্ষকে বলেছেন তুমি এটা করো। সো সে সরকারে থেকে ইশরাককে বসতে দেবে না এটা যেমন বলছে, সে আবার ইশরাককে বলছে যে এই সরকারে সে নাম ধরে কয়েকজনের কথা বলেছে যে এই ব্যক্তি নাকি ইশরাককে বসতে দিচ্ছে না, যে কারণে বিএনপি তাদের বিরুদ্ধে এখন খেপছে। তো এই কাজটা সেনাপ্রধান অনেক আগেই করতে চেয়েছে, অনেক আগে থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক, এবং মানুষ ইউনূস সরকারের প্রতি একটা বিরূপ একটা পরিস্থিতি তৈরি করে তারপরে তাদেরকে সেনাবাহিনীর কাছে যাতে সারেন্ডার করে যে স্যার আপনারাই ক্ষমতা হাতে তুলে নেন। এই চেষ্টা তিনি 5 তারিখের আগে 3 তারিখ থেকেই শুরু করেছে। তার ইচ্ছা ছিল আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে তারপর একটা সরকার গঠন হবে, আর আসিফ নজরুলকে দিয়ে তিনি যেভাবে চান সেভাবে করতে পারবেন, কিন্তু সেটা সম্ভব হয় নাই। আমি সরকারকে বলবো অতি সত্বর ডিজিএফআই এর এই সোর্স আসিফ নজরুলকে দ্রুত সরকারের এই উপদেষ্টা থেকে বহিষ্কার করা হোক। তারপরে তিনি বলেছেন যে 5ই আগস্ট হতে এ পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী অক্লান্ত নিঃস্বার্থ ভূমিকা পালন করতে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে বলে তিনি হতাশা ব্যক্ত করেন। সেনাবাহিনী ভালো করেন এই 5 তারিখের পর থেকে। আপনারা সারা দেশে আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। এই সেনাপ্রধানের আপনার তাদের যেসব উচ্চ পদস্থ যেই জায়গা থেকে তাদের মানে কমেন্ট করা হয়, সেই জায়গা থেকে আমি অন্তত 20 জন মেজর ক্যাপ্টেন তাদের সাথে কথা বলে শুনেছি যে তাদেরকে কাজ করতে দেওয়া হয় না। দর্শক, আপনারা ইলিয়াস হোসেনের এই কথাটি শুনেন। আমরা ইলিয়াস হোসেনের আরেকটি কথা শুনে আসছি একটু। তার লাইভে আমরা যেটি শুনেছিলাম, আমি এটা নিয়ে একটু আলোচনা করতে চাই আপনাদের সামনে। বলেছে যে গত 20 মে 2025 তারিখ রাতে অনুষ্ঠিত সভায় এর পূর্ব রাতে সেনা ভবনে কোনো গোপন সভা হয়েছিল কিনা এ বিষয়ে সরকার কর্তৃক জিজ্ঞাসিত হন বলে সেনাপ্রধান উল্লেখ করেন। মানে তো ওনাকে সেনাপ্রধান, এই রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস জিজ্ঞাসা করেছেন সেনাপ্রধান যে কোনো সময় অর্পিত দায়িত্বের খাতিরে সভা আয়োজন করতে পারেন, তোমার সেই কোনো সময় সরকার প্রধান জিজ্ঞাসাও করতে পারেন, তোমার এই আইন জানা উচিত। তারপরে খুব মজার একটা কথা তিনি বলেছেন যে গত 9 মাস ধরে সেনাপ্রধান হিসেবে অভিভাবকহীন হয়ে রয়েছেন বলে তিনি কয়েকবার উল্লেখ করেন। এ বিষয়ে তিনি বলেন যে তিনি একটি চাতক পাখির মতো একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন। একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর জন্য অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে। বাটপার, তোর সময়ে 2024 সালে নির্বাচন হয়েছে না? চাতক পাখির মতো এই পলিটিক্যাল দলের দিকে তাকায়াছিলি? তুই তো তাকায়াছিলি তোর আম্মার দিকে। তখন তুই খালেদা জিয়ার বাসায় যে তুই দৌড়ায় গেলি, বাটপাড়ির রাজনীতি মারাও, আমার এই রাজনীতি আমরা বুঝি না। তুই খালেদা জিয়ার বাসায় গিয়ে খালেদা জিয়ার সাথে এখন প্রীতি, তোর তো প্রীতি না করে উপায় নাই, তুই এই জন্য খালেদা জিয়ার বাসায় গেছি। 24 আগে কেন গেলি না? 24 আগে যায় খালেদা জিয়ারে কেন করলি না যে আপা ম্যাডাম আপনাকে লাগবে আমাদের? তারেক রহমানের ফোন করছিলি? বিএনপির কোন নেতারে ফোন করছিলি? তোর মা যা বলেছে তুই সেভাবে 2024 সালে নির্বাচন করে দিয়েছিস। দর্শক, ইলিয়াস হোসেনের লাইভটি আমি আপনাদের শোনালাম। দুই একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এক, যে বলা হচ্ছে যে ওয়াকারুজ্জামান তিনি বুকে পাথর চাপিয়ে ইউনূসকে মেনে নিয়েছেন, কিন্তু তিনি ইউনূসকে মেনে নিলেও ইউনূসকে সহযোগিতা করছেন না। আর তাই সেনাবাহিনী সারা দেশে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পরও সারা দেশে অরাজকতা, মব থামছে না, বরং বাড়ছে। ইলিয়াস বলছেন তার বক্তব্যে যে এগুলো ইন্টেলিজেন্স বা আমাদের গোয়েন্দারা প্রফেসর ইউনূসকে ব্যর্থ করার জন্য করছে, আর তার নেপথ্যে রয়েছেন ওয়াকারুজ্জামান। আমি এই বিষয়গুলোর সাথে একমত বা দ্বিমত সেটা বলছি না, আমি ইলিয়াস হোসেনের বক্তব্যগুলো তুলে ধরছি। আমি আশা করি এটা আমাদের আইএসপিআর বা সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ব্রিফ আসবে। তো তিনি বলছেন যে সেনাবাহিনীর পছন্দ ছিল আসিফ নজরুল, তাই আসিফ নজরুলকে দিতে না পারা তারা হতাশ। তো এই মুহূর্তে আসিফ নজরুলকে দিয়ে ছাত্র এবং বিএনপি বা জামাতের মধ্যে একটা হট্টগোল, একটা ভেজাল লাগাবার জন্য চেষ্টা করা হচ্ছে। এবং যা কিছু হচ্ছে রাষ্ট্রের মধ্যে, সাম্য হত্যা, ইশাকের এই আদালতের রায়, তারপর আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং ইশাক হোসেনের মধ্যে দ্বন্দ্ব, আবার দুই উপদেষ্টার পদত্যাগ। খেয়াল করবেন এই উপদেষ্টাদের মধ্যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া তিনি কিন্তু সরাসরি একটি টেলিভিশনের ইন্টারভিউতে বলেছিলেন যে সেনাবাহিনীর প্রধান ইউনূস সাহেবকে গ্রহণ করতে চাননি,
বুকে পাথর চাপা দিয়ে তিনি মেনে নিয়েছিলেন এই সিদ্ধান্ত। এই বিষয়গুলো কিন্তু আসিফ মাহমুদরা বলেছিল। আজকে দেখেন আসিফ মাহমুদের বিরুদ্ধে বিএনপি নেমে গেছে রাজপথে তাদের পদত্যাগের। তো সবকিছু ঘুরে পেঁচিয়ে আমরা বুঝতে পারতেছি আসলে একটা অদৃশ্য থেকে কারা এই কাজগুলো করতে পারে। এবং আরেকটি বিষয় হলো, আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার বিপক্ষে ছিলেন সেনাপ্রধান, এমন তথ্য অনেকে বলছেন, যদিও সেনাবাহিনীর প্রধান এই ব্যাপারে তার মুখ থেকে কিছুই বলেনি। আমরা জানি না কতটুকু সত্য মিথ্যা, বাট এরকম অভিযোগও আসছে, বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন সোর্স থেকে কথা বলছে। কিন্তু একটি বিষয় ক্লিয়ার, এই রাষ্ট্রকে ব্যর্থ করতে চাইছে কে বা কারা নেপথ্য থেকে। এবং ইউনূস সরকার তার বড় বড় সাফল্যগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যর্থতায় ম্লান করে ফেলছেন। এটা ইউনূস সরকারের দোষ দিব না। একজন 60 ঊর্ধ্ব ব্যক্তি, 80 ঊর্ধ্ব ব্যক্তি, তিনি তার সমস্ত পরিশ্রম ঢেলে দিচ্ছেন দেশের জন্য, কিন্তু তার সঙ্গে তার ম্যাচে বা তার দলটিতে যে আরো 11 জন প্লেয়ার আছে, সে 11 জন প্লেয়ারের 10 জন যদি তাকে অসহযোগিতা করে, একজন মেসি আসলে কখনো বিজয় আনতে পারে না। ইউনূস সরকার হলেন আমাদের মেসি, তিনি তার সর্বোচ্চ ট্রাই করে যাচ্ছেন, কিন্তু বাকি 10 জন তাকে সাপোর্ট দিচ্ছেন। এই 10 জন নেপথ্যে বসে তাদের পকেট ভরছেন, তাদের রাজনৈতিক খায়েশ পূরণ করছেন, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছেন, বিভিন্ন এজেন্সির নির্দেশনা ফলো করছেন। কারো বিরুদ্ধে অনেক রকম লিক, মানে হানি ট্র্যাপের ব্যাপার আছে, এটা আছে ওইটা আছে, কেউ কিছু চাইলেই পারছেন না। যেমন পাকিস্তানি আইএসআই সবসময় রাজনৈতিক দলগুলোকে ট্র্যাপে ফেলে রাখে। কারো মেয়ের গোসলের ভিডিও, কারো স্ত্রীর গোসলের ভিডিও, কোন নেতা কার সাথে কি করছে, এগুলো সব থাকে গোয়েন্দাদের কাছে। যখনই তারা একটু সঠিক পথে হাঁটতে শুরু করে, তখন এজেন্সি তাদেরকে থ্রেট দেয়, এই তোমার ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠাইলাম, তুমি যদি আমাদের কথা না শোনো, কালকে এটা সোশ্যাল মিডিয়া তোমার মেয়ের গোসলের ছবি পাওয়া যাবে, তোমার বউর সাথে তুমি যে থাকছো, মানে স্বামী স্ত্রী যখন কোথাও গেছে সেই ভিডিও তারা গোপনে করে ফেলে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। তো তাদের ভাই ব্রাদাররা তো এরকম করতে পারে, এরকমও ধারণা করে অনেকে। তো সবকিছু মিলে রাষ্ট্রটা আসলে একটা ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছে। এখন দেখেন, যে 24-এর ছেলেরা আমাদের হিরো ছিল, আজকে তারা আমাদের কাছে একেবারে জঘন্য হয়ে গেছে। কারা এই নেপথ্যে কাজ করে? যে বিএনপি 15টা বছর এত ধৈর্যশীল ছিল, সেই বিএনপি হঠাৎ করে মানে ক্ষমতার জন্য বা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, কেমন যেন এটা অসহিষ্ণু হয়ে গেছে। আসলে নেপথ্যে কেউ আছে। আসেন মুদ্রা কথা বলি। কেউ যদি মনে করেন সেনাপ্রধান দ্রুত নির্বাচন চাইছে, বা কেউ, আমি সেনাপ্রধানের কথা বলছি না, কেউ যদি মনে করেন ভারত দ্রুত নির্বাচন চাইছে এবং বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে, আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, তৃতীয় একটা পক্ষ আছে, হোক সেটা ভারত, হোক সেটা অন্য কেউ, তারা বুঝতে পারছেন যে প্রফেসর ইউনূস যতক্ষণ বসে থাকবে ওনাকে দুর্বল করা যাবে না। উনি বয়স 80-র উপরে হলেও উনি এমন একজন ব্যক্তি যে বিশ্বময় তার অবস্থান ভারতের চেয়ে অনেক স্ট্রং। তাই তারা চাচ্ছে একটা দুর্বল সরকার, অর্থাৎ যে সরকার নিজে দুর্বল থাকবে তাকে অল্পতে ভেঙে ফেলা যাবে, হোক সেটা জামাত, হোক সেটা বিএনপি, হোক সেটা এনসিপি। তাই আমাদের দেশের শত্রুরা চাইছে একটা নির্বাচিত সরকার এই মুহূর্তে, যারা ক্ষমতায় আসবে কারো প্রেসক্রিপশনে বা কারো সহযোগিতায়, যাতে তারা দুর্বল থাকবে এবং তাদেরকে দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে সহজ হবে। পরবর্তী 1, 2, 3 বা 2.5 বছরের মধ্যে এই সরকারকে ফেলে দিয়ে তারা আবার আওয়ামী লীগকে এই দেশে দাঁড় করাবে। লিখে রাখেন, এটি হবে। জানি না এটা হবে কিনা চূড়ান্ত ভাবে, যদি আমরা সজাগ থাকি হয়তো হবে না, কিন্তু এটাই তারা চায়। কিন্তু ইউনূস সাহেব যতদিন থাকবে, একজন মাহাতির মোহাম্মদের মতো তিনি দেশটাকে তৈরি করে দিয়ে যাবেন, অল্প হোক আর বিস্তর হোক তিনি করে যাবেন। প্রয়োজনে তিনি এই উপদেষ্টা মন্ডলীতে পরিবর্তন আনবেন, হয়তো আজ অথবা কাল, কিন্তু তিনি যদি থাকেন শত্রুরা এই দেশকে টাচ করতে পারবে না। তাই মানবিক করিডোর, হাবিজাবি এই মিথ্যে অভিযোগগুলো তৈরি করেছে। আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এইরকম কোনো বক্তব্য আসেনি, কিন্তু দেখেন আমাদের দেশের ভেতরে এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে, বলা হচ্ছে যে এগুলো ওপারের প্রেসক্রিপশন। আমাদের সেনা প্রধানের তার বক্তব্যে বোঝা গেছে তিনি অভিভাবক শূন্য। কেন ইউনূসের মতো একজন নোবেল বিজয়ীকে, এত বড় মাপের মানুষকে তিনি অভিভাবক হিসেবে গ্রহণ করতে পারছেন না? এই দেশ 54 বছরে রাজনীতিকদের হাতে তো ছিল, এই দেশ কতটুকু পরিবর্তন তারা করতে পেরেছে আমি জানি না। তো সবকিছু মিলে আমি গণতন্ত্রের পক্ষের মানুষ, আমি নির্বাচনের পক্ষের মানুষ, কিন্তু আমি মনে করি কোন দুর্বল সরকার আসার আগেই ইউনূস সরকার এই দেশের রাজনীতিকে খুব স্ট্রং একটা ভিতের উপর দাঁড় করিয়ে দিয়ে যাক। সেটা বিএনপি বা জামাত বা এনসিপি যারাই ক্ষমতায় আসুক, তারা যেন ভারতের ধমকে নড়ে চড়ে না যায়, তারা যেন পাকিস্তানের মতো চোখে চোখ রেখে কথা বলতে পারে, তারা যেন 5 জন মারলে 50 জনকে টার্গেট করে মারতে পারে। এই সাহসিকতা আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে আসুক, নতুবা এই দেশ
আওয়ামী ফ্যাসিজমের পরে আবারও নতুন কোনো ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে, আবারও 5,000 ছাত্রের জীবন দিতে হবে। এভাবেই ধারাবাহিকভাবে এই দেশ বারবার ক্ষতিগ্রস্ত হবে, লাভের লাভ কিচ্ছু হবে না। তাই আমি বলবো যে আমাদের সামনে এখন বিএনপিকে একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো পক্ষ তাদের ক্ষমতায় বসিয়ে দিলে এটাই চূড়ান্ত বিজয় নয়। ক্ষমতায় বসিয়ে আবার ছুঁড়ে ফেলে দিতে পারে, লাথি দিয়ে ফেলে দিতে পারে, তারপর তাদের মোক্ষম চালটা তারা দিতে পারে। অতএব সবার ইউনিট সরকারকে সহযোগিতা করা উচিত। যারা আমার চেয়ে বেশি রাজনীতি বোঝেন তাদেরকে আমি রাজনীতি শেখাবো না, শুধু একটি কথা বলবো, আপনারা বোঝেন বেশি, ভুলও বেশি করেছে। বিগত 15 বছর আপনাদের ভুলই আপনারা ক্ষমতার মস্তক থেকে দূরে ছিলেন। আজকে যদি নিজেরা অভিজ্ঞ বা আমার বয়সের চেয়ে আপনার বয়স বেশি, আপনার রাজনীতির বয়স আমার বয়সের চেয়ে বেশি, ঘোষণা দিয়ে বসেন, পেশাব করে মুছে ফেলতে চান, কিচ্ছু বলার নেই। কিন্তু এই ভুলগুলো আপনারা করছেন বলেই আজকে আমাদের এই দুর্দশা সৃষ্টি হয়েছে। তাই বলবো, তৃতীয় পক্ষের ইঙ্গিতে কেউ নাচবেন না। ইউনূস সরকার চলে গেলে বুঝতে পারবেন এমনও হতে পারে এই দেশে তৃতীয় কেউ ক্ষমতা বসে পড়তে পারে, না বিএনপি, না জামাত, না ইউনূস, না এনসিপি। তখন কার কাছে নির্বাচন চাইবেন? গত 15 বছরে নির্বাচন চেয়েছিলেন, নির্বাচন দিছে? গত 15 বছর শুধু নিজের পিঠটা বাঁচাবার চেষ্টা করে আপনার পিঠটা বাঁচছে না। আপনাদের জেল, জুলুম, মার পিট, গুম, খুন, ক্রসফায়ার, আয়নাগর, কোনো জায়গা থেকে বাঁচতে পারেননি। একটা ফেসবুক পোস্টের জন্য গুম হয়ে যেতে হয়েছে। স্বাভাবিক একটু বিরোধী মতের হওয়ার জন্য আমাদের মতো বহু মানুষকে দেশ ছাড়তে হয়েছে। তাই বলছি, একটু চিন্তা করেন 15 বছরের দিকে। আপনাদেরকে সঙ্গে নিয়ে তৃতীয় পক্ষ ইউনূস সরকারকে সরাবে, কিন্তু আপনাকে বসাবে, অথবা আপনাকে বসালো, 6 মাস পর আপনাকে ছুড়ে ফেললে আপনার পাশে কেউ দাঁড়াবে না, কারণ আপনি জাতির বেইমান বা জাতীয় বেইমান হিসেবে প্রতিষ্ঠিত হবেন। তাই ইউনূস সরকার জুন, জুলাইতে বা ডিসেম্বরে যখনই নির্বাচন, আমরা মনে করি এটা শক্ত ভিতের উপর আমাদের রাজনীতিটা দাঁড়া, তারপর আমরা একটা নতুন বাংলাদেশের প্রত্যয় নিয়ে আগামীতে পা রাখি। কিন্তু ইউনূস সরকারকে অপমান করে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের কোনো অর্জন আসবে না। কারণ ইউনূস সরকারের মতো লোক যদি একবার এই দেশ ছেড়ে চলে যান, বিদায় নিয়ে চলে যান অভিমান করে, এই দেশে আর কোনো ভদ্রলোকরা রাজনীতিতে বা ক্ষমতায় বা তাদের দেশের দায়িত্ব নিতে আসবে না। এই দেশ হাসিনার বিদায়ের পর যে করুণ দশা হবার কথা, সেখান থেকে দেশ মোটামুটি দাঁড়াচ্ছে। আমরা 3 বেলা খেতে পারছি, আমাদের প্রথম রোজা এবং আমাদের রোজার ঈদ সবচেয়ে ভালো কেটেছে গত 15 বছরে। তো এগুলো সব ইউনূস সরকারের ক্যারিশমা। অতএব ইউনূস সরকারের সাফল্যগুলোকে আমরা এনজয় করি, তার ব্যর্থতাগুলোকে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মুছে দিয়ে নতুন ভাবে দেশটাকে গড়ে তোলার চেষ্টা করি। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত।